শাহজালালে থার্ড টার্মিনাল দ্রুত চালু নির্দেশ প্রধানমন্ত্রী। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ, শ্রম বাজার সম্প্রসারণ সহ সম্পর্ক জোরদারের প্রত্যয়। 12 মার্চ বসছে সংসদের প্রথম অধিবেশন। ওই দিন চূড়ান্ত হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদ উঠবে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো। শিক্ষকদের দাবি পূরণের কাজ করছে সরকার। দাবি আদায়ে রাস্তায় না নামার আহ্বান শিক্ষামন্ত্রীর। শিগগিরই শুরু খাল খনন, জানালেন তথ্যমন্ত্রী। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে ভোট 14 এপ্রিলের মধ্যে, জানালেন ইসি মাসুদ। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কিনা সিদ্ধান্ত সংসদে। এবং বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। ঢাকা চাইলেই শুরু হবে তিস্তা প্রকল্পের কাজ। বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এগিয়ে নিতে চায় ভারত। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন ঢাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। দায়িত্ব গ্রহণের পর তৃতীয় দিনের মতো সচিবালয়ে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করে সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতির ডাকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12 মার্চ। সাইফুর রিপনের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে দাপ্তরিক কাজ শুরুর চতুর্থ দিনে সচিবালয়ের নিজ কার্যালয়ে তৃতীয় দিনে সকাল 9টা 5 মিনিটে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। পরে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু এজেন্ডা ছিল, ওনার সাথে বসছি, অগ্রগতি দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে। সৌদি অ্যাম্বাসেডার ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন, কংগ্রাচুলেট করেছেন ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশার বিহাফে এবং ক্রাউন প্রিন্সের বিহাফে আসছিলেন। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নতি করা যায়, এগুলা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে বিশেষ সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। দ্রুত টার্মিনালের কার্যক্রম শুরুর নির্দেশনা দেন সরকার প্রধান। আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। দুপুরে মন্ত্রী পরিষদের বিশেষ সভাকক্ষে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিন মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন সরকার প্রধান। সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান 12 মার্চ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের কিছু কিছু রদবদল করা হচ্ছে বলেও জানান তিনি। না, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে। এদিন বিকেল 4:30টার দিকে দাপ্তরিক কাজ শেষে বাসভবনের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনোয়ার মোহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না। সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করার কথাও বলেন মন্ত্রী। ঝর্ণা রায় রিপোর্ট। শিক্ষা কারিকুলাম পরিবর্তন, শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট গতিশীল করা সহ বেশ কিছু দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে আসে শিক্ষক কর্মচারী ঐক্য জোট। এ সময় গেল 15 বছর শিক্ষা খাতের নানা অসঙ্গতি তুলে ধরেন জোট নেতারা। কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতা, ঘুষ বাণিজ্যেরও অভিযোগ তোলেন তারা।
শিক্ষক কর্মচারীদের দাবি বাস্তবায়নে সরকার কাজ করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে দাবি আদায়ে আন্দোলন করতে না হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাদের দাবি দেওয়া আমাদের মনে আছে, এটা বাস্তবায়ন করতে হবে। করার জন্য আমরা পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার কাজ আজকে এই দুপুর থেকে আমরা ওই মিটিংগুলো একটার পর একটা অর্গানাইজ করছি। আর সর্বশেষ কথা, দাবি ভূমিকা তো আপনাদের সাথে আছেই। কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা এবং সমাধান করা হবে। এক ব্যক্তিকে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব না দেয়া এবং এনটিআরসি নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। গভর্নিং বডিতে হেডমাস্টারকে থাকতে হবে, প্রিন্সিপালকে গভর্নিং বডি নিয়োগ দিতে হবে। এটা আমরা এনটিআরসি করেছিলাম, যে সুবিধাতে এটা চেঞ্জ হয়েছে। আমরা এনটিআরসি নিয়ে বুঝবো। আপনারা জানেন এনটিআরসি এটা আমার একক মানে কষ্টের ফসল ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে। আমরা বুঝবো, বিষয় রিভিউ করে দেখব কোন কোন জায়গায় আবার আমাদের এটা রেজিস্ট্রেট করতে হবে। বলেন, আমরা দুর্নীতি করি না, করব না, করতেও দেব না। এই অবস্থানে সরকার অনড়। শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন শিক্ষামন্ত্রী। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। বিএনপি কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করবে না, জনগণের সরকার গঠন করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমলা ও পুলিশকে জনগণের জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, শিগগিরই এ কার্যক্রম উদ্বোধন হবে। 20,000 কিলোমিটারের খাল খনন প্রকল্প আমরা হাতে নিয়েছি। আমরা আমাদের মেয়াদে এই কাজ শেষ করতে চাই এবং এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আমাদের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই মন্ত্রিপরিষদের বৈঠকে আমরা এটা নিয়ে কথা বলেছি। খাল খনন, সেচ প্রকল্প, বনায়ন এগুলি খুব গুরুত্বপূর্ণ এবং নারীর ক্ষমতায়ন, তার অংশ হিসেবেই আমি আজকের এই খাল খননের কর্মসূচি উদ্বোধন করছি। সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই হাওয়া লেগেছে স্থানীয় সরকার নির্বাচনে। এখন প্রশ্ন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয় হবে? এক্ষেত্রে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন সংক্রান্ত আইন সংশোধনের বিষয়টি নিয়ে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নূপুর মাহমুদের প্রতিবেদন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন নির্বাচন কমিশন। রোববার নিজ দপ্তরে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, স্থানীয় সরকারের নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে সংসদ তা নির্ধারণের পরই সিটি কর্পোরেশন ভোটের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন আগে ছিল। গত ইন্টারিম গভর্নমেন্ট সেটাকে বাতিল করে দলীয় মনোনয়নটা বাতিল করে দেওয়া হয়েছে, একটা অর্ডিন্যান্স করা হয়েছে। সেই অর্ডিন্যান্স নিয়ম অনুযায়ী পার্লামেন্টের প্রথম সেশনে সেটাকে প্লেস করা হবে। সেটা যদি 30 দিনের মধ্যে যদি ওটা রেটিফিকেশন না হয় তাহলে ওই আইন বাতিল হয়ে যাবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে কমিশনার জানান, মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন। সিটি নির্বাচন ইলেকশনের ব্যাপারে বা সিটি কর্পোরেশন ইলেকশনের ব্যাপারে পার্লামেন্টের দিকে তাকিয়ে আছি। পার্লামেন্টের আইনের অবস্থা জেনে, সর্বশেষ আইনের অবস্থা জেনে তারপরে এটার উপর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসির এক কমিশনার বলেন, অধ্যাদেশ জারি করে দলীয় প্রতীক বাদ দেওয়া হলেও সংসদ এটি অনুমোদন করলে বা কোনো পরিবর্তন আনলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বগুড়া 6 আসনের উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের পুনঃতফসিল 14 এপ্রিলের আগে হবে বলেও জানান নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ৭১-এর মহান স্বাধীনতা সংগ্রামে সাংস্কৃতিক আন্দোলন ছিল এক অনিবার্য প্রেরণা। শান্তি ও মানবিকতার বার্তা ছড়িয়ে সেই ধারা সাময়িক বাংলাদেশেও জোরদার করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। রোববার বিকেলে রাজধানী শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21 কবিতা শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, আবহমান বাংলার সংস্কৃতি যুগে যুগে জাতিকে দিক নির্দেশনা দিয়েছে। সম্প্রতি ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম বলেন, বাংলাদেশকে নতুন মাত্রায় এগিয়ে নিতে আজ থেকেই নতুন উদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে।
ন্যায়সঙ্গত এই ন্যায়সঙ্গত অধিকার নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা একটি সুখী, সমৃদ্ধ, প্রগতিশীল, আধুনিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই হচ্ছে আমাদের স্বপ্ন। মানবিকতা, কল্যাণ এবং সর্বোপরি সমস্ত দিক থেকে একটা নতুন জাগরণ সৃষ্টি করতে পারে, সেই দায়িত্ব নিয়েই সাংস্কৃতিক মন্ত্রণালয় আজকে নতুন করে তার যাত্রা শুরু করে। রোজাদার মানুষের কল্যাণে ব্যবসায়ীদের মুনাফা থেকে কিছু অংশ ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য ও জামাতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। রোববার রাজধানীর কারওয়ান বাজারে মনিটরিং শেষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, রোজায় মানুষের জন্য সুখবর দিন, লভ্যাংশ থেকে কিছুটা ছাড় দিন। এদিকে মিরপুর বাউনিদিয়াবাদ এলাকায় পরিদর্শন করে ব্যবসায়ী ও স্থানীয়দের খোঁজ খবর নেন ঢাকা 16 আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। যে আমি আপনাদের হাম্বল রিকোয়েস্ট করছি যে কিছু না কিছু আপনারা ছাড় দেন, আপনারা ঘোষণা দেন যে আমরা রোজাদার মানুষের কল্যাণের জন্য, এহসানের জন্য আমরা আমাদের প্রফিট থেকে কিছু ছেড়ে দিব। এবং তাহলে কি হবে, আপনারা আশা করেন না দুনিয়াতে এটা আপনারা পাবেন, একদম আশা করবেন না। বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় চীন, ভারত ও পাকিস্তান। রোববার দিনভর দেশগুলোর রাষ্ট্রদূতরা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে এ প্রত্যাশার কথা জানান। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করেন তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুল আলম। রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারত, চীন ও পাকিস্তানের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে চীন সরকার। এ সফর দ্রুতই হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। China attaches great importance to deepening relations with Bangladesh and supports the new government under the leadership of Prime Minister Tariq Rahman. Our cooperation relations will reach a new height. China also supports Bangladesh in maintaining solidarity and stability and in safeguarding national sovereignty, independence and territorial integrity. বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মা। ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দেশটির আকাঙ্ক্ষার কথা সরকারকে জানান তিনি। এছাড়া ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে, যার মধ্যে ভিসা রয়েছে বলেও জানান প্রণয় ভর্মা। We expressed our desire to build on our historic ties with Bangladesh and strengthen our multifaceted bilateral relations. We also conveyed our commitment to support democratic, progressive and inclusive Bangladesh. পরে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। এর আগে রোববার সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আভিয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নিকট আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। ঢাবি উপাচার্য ব্যক্তিগত প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে 18 মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনুস সেন্টার কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ডক্টর ইউনুসের দায়িত্বে ফেরার পর কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। পাশাপাশি গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন। চলতি মাসের শেষ দিকে ইউনুস ঢাকায় গুলশানে নিজের বাসভবনে ফিরবেন।
জুলাই আগস্ট গণ আন্দোলনে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমানিফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিয়েছেন ইমরান হোসেন নামে আহত জুলাই যোদ্ধা। এ নিয়ে আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তার এক নির্মম উদাহরণ ইমাম হোসেন তাইম। 20 জুলাই যাত্রাবাড়ির রাজপথে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে থেমে যায় তার জীবন। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভিডিও, যেখানে দেখা যায় গুলিবিদ্ধ তাইমকে জেনে বুঝে গুলি করছে পুলিশ। রোববার এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয় 29 মার্চ। তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। এদিন জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমানিফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য দিয়েছেন আন্দোলনে আহত ইমরান হোসেন ও শহীদ সিফাতের বাবা। তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাহেবের মামলায় 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে। 2 জন সাক্ষী ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন এবং মোহাম্মদ কামাল হাওলাদার। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 হত্যা মামলায় শেখ হাসিনা সহ 6 পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে ট্রাইব্যুনাল 2 কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ৬২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোরের সাবেক এমপি শেখ আফেল উদ্দিন ও তার স্ত্রী তাহেরা সোবহার বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুদক। রোববার দুপুরে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এমপি শেখ আফেল উদ্দিনের গত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ৪৬ কোটি ২৬ লাখ টাকার বেশি এবং তার স্ত্রীর অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ১৬ কোটি টাকার বেশি। একই সঙ্গে সাবেক এই এমপির 3 সন্তানের বিরুদ্ধে সম্পদ বিবরণী দখলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। অয়েলের ভোক্তা পর্যায়ের দাম লিটারে 14.9 টাকা কমানো হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করা হয়েছে। নতুন মূল্য প্রতি লিটার ৭১ টাকা 10 পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আজ মধ্যরাত 12টা থেকে কার্যকর হবে। দরজায় কড়া নাড়ছে বাঙালির মনন ও মেধার মিলন মেলা অমর ২১শে বইমেলা ২০২৬। সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণে হাতুড়ি বাটালির শব্দে যেন প্রাণ ফিরে পাচ্ছে বইমেলা। বর্ণমালার টানে মেলা শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। বিস্তারিত জানাচ্ছেন তন্ত্রতারণ্য। কাঠের কাঠামোয় ফুটে উঠছে আগামী নতুনের ঘ্রাণ। সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল ক্যানভাসে বইয়ের ঘরগুলো তৈরি হচ্ছে পরম মমতায়। প্রতিটি হাতুড়ির ঘা আর রঙের প্রলেপে মিশে আছে 1 বছরের প্রতীক্ষা। এবারের অমর ২১শে বইমেলা শুরু হতে হাতে আছে আর মাত্র কয়েকদিন। তাই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান 2 প্রান্তেই চলছে রঙের শেষ আঁচড়। স্টল ও প্যাভিলিয়ন নির্মাণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। দিন রাত এক করে চলছে কাঠ বাঁশের লড়াই। দিন রাতের কাজ করা লাগে, মানে দিনেও করতে হয় রাত্রেও করতে হয়, কাজ শেষ করার জন্য। এই লেগে কাজ আলহামদুলিল্লাহ ভালো চলতে, যেহেতু মেলা আগে গেছে সামনে, এগুলো আমাদের রাতে দিন 24 ঘন্টা কাজ করতে হচ্ছে। যত ক্লান্ত হোক রোজা রাখে, তারপর একটা তৃপ্তি আসে যে কয়েকদিন পরে ক্রেতারা আসবে, মানুষে ভরপুর থাকবে এলাকাটা। পাঠকদের ভিড় সামলাতে আর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আয়োজকরা। প্রবেশ পথ থেকে প্যাভিলিয়ন সর্বত্রই জোরদার করা হচ্ছে কঠোর নজরদারি। সব প্রস্তুতি ছাপিয়ে এখন কেবল অপেক্ষা উদ্বোধনের, যেখানে লেখক, পাঠক আর দর্শনার্থীদের পদচারণায় মুখর হবে প্রিয় এই প্রাঙ্গণ। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।
পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বান্দরবান আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রোজেরি। রোববার বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এদিকে নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের পর তার আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে ছিল উৎসবের আমেজ। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। থাইল্যান্ডে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাস ও ছত্রাকজনিত রোগ। এতে এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৭২টি বাঘ। বিশ্বজুড়ে যখন বাঘের অস্তিত্ব হুমকিতে, তখন ভাইরাসে প্রাণহানির ঘটনা উদ্বিগ্ন নানা মহল। দেশটির সরকার জানিয়েছে শ্বাসতন্ত্রের প্রভাব ফেলে এমন ব্যাকটেরিয়ার উপস্থিতিও ধরা পড়েছে বাঘের দেহে। এ নিয়ে চুলচেরা অনুসন্ধানে নেমেছে সংশ্লিষ্ট মহল। লুৎফর কবিরের রিপোর্ট। জলবায়ুর নেতিবাচক প্রভাব, চোরাগুপ্ত হামলা, খাবারের অভাবসহ এমন নানা কারণে আজ বিপন্নের মুখে বাঘ। এমন দুশ্চিন্তার মধ্যেও আরও এক খবর এলো, থাইল্যান্ডের চিড়িয়াখানায় মারা গেছে ৭০টিরও বেশি বাঘ। এ প্রাণীটির অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। চিয়াংমাইয়ের প্রাদেশিক প্রাণী সম্পদ অফিস জানায়, পরীক্ষায় অত্যন্ত সংক্রামক ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস এবং শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে এমন ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে। টাইগার কিংডম চিড়িয়াখানায় এত বাঘের মৃত্যুর কারণে এখন সাময়িকভাবে বন্ধ আছে। তবে একদিনে মারা যায়নি, গেল কয়েক সপ্তাহ ধরেই ছড়িয়ে পড়ে প্রাণঘাতী রোগ। এ ঘটনায় থাইল্যান্ডের জাতীয় প্রাণী সম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান জানিয়েছেন, যখন বাঘ অসুস্থ হয় তখন বিড়াল বা কুকুরের মতো প্রাণীর তুলনায় রোগ শনাক্ত করা অনেক কঠিন। রোগ শনাক্ত অনেক দেরি হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। ৭০টির বেশি বাঘ মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছে প্রাণী অধিকার সংগঠন পেটা এশিয়া। তাদের অভিযোগ, বাঘগুলো দুর্দশা, বন্দিত্ব এবং ভয়ের মধ্যে যেভাবে বেঁচে ছিল সে অবস্থাতেই মারা গেছে। তাই তো বনের বাঘ খাঁচায় নয়, বনেই থাকুক, এমন আহ্বান সচেতন মহলের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজা উপত্যকায় টানা তৃতীয় বছরের মতো চরম মানবিক সংকটের মধ্যে এবছরও চলছে পবিত্র রমজান মাস। যুদ্ধ ও অবরোধের কারণে নিত্যপণ্যের তীব্র সংকট ও আকাশচুম্বী মূল্যের কারণে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। মাহমুদা মুক্তির রিপোর্টে দেখুন বিস্তারিত। গাজার আকাশে এখন আর জ্বলে না রমজানের রঙিন আলো। অবরোধ আর অভাবে ফিলিস্তিনিদের কাছে লণ্ঠন কেনা এখন বিলাসিতা। তবুও সন্তানদের মুখে হাসি ফোটাতে মায়েরা বেছে নিয়েছেন ভিন্ন পথ। ত্রাণের বাক্সে ফেলে দেওয়া কার্ডবোর্ড আর পুরনো কাপড়ের টুকরো জোড়া দিয়ে ঘরে তৈরি হচ্ছে রমজানের লণ্ঠন, যা এখন শিশুদের একমাত্র আনন্দের উৎস। আমার ছেলে বায়না ধরেছে লণ্ঠন বানিয়ে দেওয়ার জন্য। অবরোধের কারণে বাজারে কাপড় বা সরঞ্জাম খুঁজে পাওয়া অসম্ভব ছিল, তাই কার্ডবোর্ডগুলো ব্যবহার করে ওর জন্য লণ্ঠন তৈরি করেছি। লণ্ঠনের টিমটিমে আলোয় শিশুদের মনে কিছুটা হলেও ফিরেছে আনন্দ। তবে বড়দের দুশ্চিন্তা অন্য জায়গায়। বাজারে নেই রান্নার গ্যাস ও পর্যাপ্ত খাবার। সেহরি আর ইফতারের টেবিলে কি জুটবে সেই চিন্তা ঘরে ঘরে। 2025-এর অক্টোবরের তথাকথিত যুদ্ধবিরতির পরও থামেনি ইসরায়েল হামলা। বিদ্যুৎহীন অন্ধকার তাঁবুতে কাটছে গাজাবাসীর রাত। আমরা আশা করেছিলাম এবারের রমজানটা অন্তত শান্তিতে কাটবে, বোমাবর্ষণ হবে না, কিন্তু হামলা এখনো থামেনি। আমাদের মৌলিক চাহিদা মেটানোর সামর্থ্য নেই। জানি না কিভাবে সেহরি ও ইফতারের আয়োজন জুটবে। এ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তারা প্রহর গুনছেন এক শান্তিময় আগামীর, যেখানে আর কোনো শিশুর বায়না অপূর্ণ থাকবে না। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ